ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকের আমার টপিক হলো এক জেডিয়াট্রিক্স পেশেন্টেরই গল্প, এবং হচ্ছে গিয়ে আজকে আমার পেশেন্ট এসেছিলো আমার কাছে এএফ নিয়ে, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে। তো সেই পেশেন্টকে আমরা কিভাবে কনভার্ট করেছিলাম হচ্ছে গিয়ে রেগুলার সাইনাস রিদমে, সেই গল্পটাই আমরা বলবো। তো আমার কাছে যখন একটা পেশেন্ট এসেছিলেন এবং তিনি ছিলেন 82 ইয়ার্স ওল্ড ম্যান, এবং তখন আমরা পেশেন্টটাকে এমার্জেন্সিতে যাই, এবং এমার্জেন্সিতে অ্যাকচুয়ালি আমাদের যখন পোস্টিং থাকে তখন পেশেন্ট এমার্জেন্সিতে আসে। পেশেন্টের মেন কমপ্লেন ছিল হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, এবং পেশেন্টের শ্বাসকষ্ট প্রায় অনেক টাইম ধরেই হচ্ছে, এবং 3-4 দিন আগে থেকে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়েছে, এবং তার সাথে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে তার বুক ধরফর করছে, মানে হচ্ছে গিয়ে প্যালপিটেশন, এবং বুক ধরফর প্রায় উনি বুঝতেই পারছে, এবং বুক ধরফরটা স্টার্ট হয়েছে লাস্ট 2 to 3 আওয়ার্স ধরে। এবং প্রথমে যে শ্বাসকষ্টটা শুরু হয়েছিল, প্রথমে কিন্তু বুক ধরফরটা ছিল না, বুক ধরফরটা শুরু হয়েছে জাস্ট 2 to 3 আওয়ার্স আগে থেকে। এবং পেশেন্টের হচ্ছে গিয়ে কোনো রকমভাবে চেস্ট পেইনের কোনো গল্প ছিল না, মানে হিস্ট্রি ছিল না। পেশেন্টকে আমরা বারবার করে বলছিলাম যে আপনার কোনো বুকে ব্যথা হচ্ছে কি না। পেশেন্ট কিন্তু প্রথম থেকে আমাদের যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু আমরা পেশেন্ট বারবার করে বলছে, আমরা যতবারই জিজ্ঞেস করি যে পেশেন্টের হচ্ছে গিয়ে চেস্ট পেন আছে কি না, কিন্তু পেশেন্টের কোনো চেস্ট পেন ছিল না। এবার হচ্ছে গিয়ে এই পেশেন্টের আমরা যখন হিস্ট্রি নিই তখন দেখতে পাই পেশেন্ট ছিল হচ্ছে হাইপারটেনসিভ, এবং সেই হাইপারটেনসিভ পেশেন্ট মেডিসিনও খেতেন, তিনি অ্যামলোডিপিন একটা প্রেশারের ওষুধ, সেটা তিনি খেতেন, এবং সেটা রেগুলার বেসিসই খেতেন। ওকে, এখন হচ্ছে কি পেশেন্ট যখন আমরা আরও ভালো করে দেখি, মানে এক্সামিন করি, তখন হচ্ছে কি আমরা পেশেন্টের কী পাই, এবং হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা কী স্টেপ করি। পেশেন্টের হচ্ছে ব্লাড প্রেশার ছিল 110/70, এবং 110/70 ব্লাড প্রেশার আমরা নর্মালি বলি, ঠিক আছে। 120/80 থাকতে হবে, সেটা এটা হচ্ছে গিয়ে কাট অফ, কিন্তু হচ্ছে গিয়ে 110/70 হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের কাছে খুব ডেঞ্জারাস জোন বা ভয়ের কিছু নেই, আমরা নর্মালি ধরি। এবং আমরা যেটা পেলাম সেখানে হার্ট রেট ছিল 140 বিট পার মিনিট, মানে 1 মিনিটে 140 বার হার্ট হচ্ছে গিয়ে পাম্প করছিল। এবং থার্ড যেটা পেলাম সেটা হচ্ছে তার রেসপিরেটরি রেট, মানে হচ্ছে তার শ্বাস প্রশ্বাস নেওয়াটাও অনেকটাও বেশি ছিল, 27 পার মিনিট, মানে 1 মিনিটে তিনি 27 থেকে 30 বার হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, যেটা কিন্তু নর্মাল নয়। ফোর্থ হচ্ছে গিয়ে তার যখন আমরা অক্সিজেন স্যাচুরেশন মাপি তখন সেই অক্সিজেন স্যাচুরেশন কিন্তু ফল করছিল, এবং সেটা ছিল 90 থেকে 92 পার্সেন্টাইলের কাছাকাছি। তো পেশেন্টের যে 4টে কম্পোনেন্ট, সেখানে হচ্ছে আমরা ভাইটালসে যেগুলো দেখি, তার সেই ভাইটালসের 4টে কম্পোনেন্টের মধ্যে 3টে কম্পোনেন্টই কিন্তু আমরা অ্যাবনর্মাল ফাইন্ডিং পেলাম। এক হচ্ছে গিয়ে তার রেসপিরেটরি রেট বেশি ছিল, তার স্যাচুরেশন হচ্ছে গিয়ে ফল করছিল, থার্ড হচ্ছে গিয়ে তার হার্ট রেট অনেক বেশি ছিল, শুধুমাত্র তার ব্লাড প্রেশারটা নর্মালের মধ্যে ছিল। এরপরে হচ্ছে গিয়ে আমরা পেশেন্টের কিছু রুটিন ইনভেস্টিগেশন পাঠাই, এবং রুটিন ইনভেস্টিগেশন কিছু ইলেকট্রোলাইটস পাঠাই, সেখানে কিন্তু আমাদের কোনো অ্যাবনর্মালিটি আমরা কিছু পাইনি। পেশেন্টের হিমোগ্লোবিন ছিল হচ্ছে 12, তো 12.4, তো অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে 12.4 মানে এই বয়সে এটা নর্মাল রেঞ্জ। এবং হচ্ছে পেশেন্টের একটা ইসিজি করি, ইসিজিতে আমরা যেটা পাই সেটা হচ্ছে হার্ট রেট প্রায় 144, এবং সেই 144 হার্ট রেটের মধ্যে যেটা ছিল হচ্ছে গিয়ে ইরেগুলার ছিল হার্ট রেটটা। ফার্স্ট অ্যাট্রিয়াল হচ্ছে ফিব্রিলেশন, একটা ফিব্রিয়াল রেট পাই, সেটা হচ্ছে প্রায় 144 থেকে 145-এর কাছাকাছি। এবং হচ্ছে গিয়ে পেশেন্টের আমরা একটা ইকোও করাই, এবং ইকো করিয়ে দেখতে পাই যে পেশেন্টের আগের একটা হিস্ট্রি ছিল, যে অ্যাকর্ডিং টু দ্য ইকো থেকে বুঝি যে পেশেন্টের আগে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশান হয়েছিল। তাহলে একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশান হয়েছিল আগে, সেটা আমরা ইকো থেকে বুঝতে পারি, এবং ইকো থেকে আমরা যেটা বুঝতে পারি তার লেফট যে অ্যাট্রিয়াল সাইজ সেটা কিন্তু নর্মাল আছে, বা সেখানে কোনো রকমভাবে কোনো ক্লট জমে নেই।
তাহলে যে ইকো থেকে আমাদের যেটা মেন জানা দরকার বা মেন যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের আগে একটা এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে পেশেন্টের কিন্তু লেফট অ্যাট্রিয়াল সাইজ কিন্তু নর্মাল আছে, মানে লেফট অ্যাট্রিয়াল সাইজ ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা পেশেন্টের যখন আরও ভালো করে ইভালুয়েট করি বা করার চেষ্টা করি, তখন আমরা আর কী করি, তখন হচ্ছে গিয়ে আমরা যখন দেখলাম পেশেন্টের এই যে, তাহলে পর বলি যে পেশেন্টের যে হাইপার টেনশন ছিল এবং পেশেন্টের হচ্ছে গিয়ে এএফ মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, এবং সাথে হচ্ছে গিয়ে পেশেন্টের যখন আমরা চেস্ট এক্সামিনেশন করি, চেস্টে কিন্তু বাইল্যাটারাল ক্রেপস বা ক্রাকেলস হচ্ছে গিয়ে পাই। তার মানে কি পেশেন্টের একটা হার্ট ফেলিয়ারেরও কম্পোনেন্ট আছে। তার মানে যে হার্ট ফেলিয়ারটা কেন হলো, আমাদের এখানে তিনটে প্রশ্ন, আমাদের মানে দুটো প্রশ্ন মাথায় আসবে। একটা হচ্ছে পেশেন্টের তাহলে হার্ট ফেলিয়ার কেন হলো, সেকেন্ড হচ্ছে পেশেন্টের এএফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন হলো, এই প্রশ্ন দুটো আছে। তাহলে এই প্রশ্ন দুটো কার সাথে কে রিলেটেড সেটাই প্রথমে আমি আগে ক্লিয়ার করি। একটা হচ্ছে গিয়ে পেশেন্ট নোন কেস অফ হাইপার টেনশন, মানে পেশেন্টের ব্লাড প্রেশার আগে থেকেই বেশি ছিল এবং প্রায় তার হিস্ট্রি ছিল প্রায় 30 বছর ধরে তিনি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন। তাহলে এই ব্লাড প্রেশারের জন্যই মোস্ট প্রবলি হাইপার টেনশনের জন্যই আজকে পেশেন্টের কিন্তু এএফ হলো, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলো। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেহেতু হয়ে গেছে, তার জন্যই হচ্ছে গিয়ে পেশেন্টের একটা কনজেস্টিভ টাইপের হার্ট ফেলিয়ার হলো, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। মানে ফার্স্ট হচ্ছে গিয়ে হাইপার টেনশনের জন্য হচ্ছে গিয়ে এএফ, আর মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য হচ্ছে গিয়ে হার্ট ফেলিয়ার। সেই জন্য একটা কনজেস্টিভ টাইপের হার্ট ফেলিয়ার পাচ্ছি, পেশেন্টের আমাদের স্যাচুরেশন ফল করছে। তাহলে এই পেশেন্ট যখন আমাদের কাছে আসছে, তিনটে কম্পোনেন্টে নিয়ে পেশেন্ট যখন আমাদের আসছে, তখন হচ্ছে গিয়ে পেশেন্টকে আমরা কীরকমভাবে ট্রিটমেন্ট করব, এবং আমরা ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে যে এই যে হার্ট রেট এত বেশি আছে, যেটা এই হার্ট রেটটাকে আমাদের একটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে, এবং সেটা সিনক্রোনাইজ একটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে, যেটা রেগুলার রিদম যেন পেশেন্টের মেনটেন হয়। এবং এটাই করার জন্য আমরা একটা সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন হচ্ছে গিয়ে পেশেন্টের করি। কারণ হচ্ছে গিয়ে আমরা আরও কেন এটা করতে পারি, কারণ যখন আমাদের ইকোর রিপোর্ট, যেখানে ইকোতে কিন্তু আমাদের কোনো রকমভাবেই করতে পারবো না সেরকম কিন্তু ইন্ডিকেশান আসেনি। আমাদের লেফট অ্যাট্রিয়ামের সাইজ লেফট হচ্ছে অ্যাট্রিয়ামের সাইজ কিন্তু নর্মাল ছিল, এবং তার সাথে হচ্ছে কি আমরা কোনো ভিতরে কোনো ক্লট ফর্মেশন পাইনি। তো যেহেতু কোনো ক্লট ফর্মেশন নেই, এবং যেহেতু আগে একটা এমআই এর হিস্ট্রি ছিল, সেটাকে আমরা বেশি প্রাধান্য এখানে কিন্তু দিলাম না। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে সিনক্রোনাইজ আর ডিসি কার্ডিওভার্সন করলাম, এবং হচ্ছে গিয়ে সিনক্রোনাইজ যখন ডিসি কার্ডিওভার্সন করলাম, রিভার্স হয়ে গেল পেশেন্টের এএফ2 হচ্ছে গিয়ে সাইনাস রিদম, এবং সেটা একটা অদ্ভুত পেশেন্ট হচ্ছে গিয়ে। তারপরে আমরা পেশেন্টকে 3 দিন পরে ছেড়েছিলাম ওয়ার্ড থেকে। তো পেশেন্ট কিন্তু এসেছিল হচ্ছে এএফ নিয়ে, পেশেন্টকে আমরা ছাড়লাম হচ্ছে গিয়ে সাইনাস রিদমে। তো এটাই হচ্ছে গিয়ে আমার বলার, যে অনেকে প্রশ্ন করেন যে আমার পেশেন্টের এটা কেন হচ্ছে। বয়স্ক পেশেন্টের একটা জিনিস আর একটা জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেই জন্য মানে কোরিলেটেড একটার সাথে আর একটা। ভাবুন, একটা প্রেশার বেশি তো পেশেন্ট প্রচুর আছে, সেই পেশেন্টের যে কোনো সময় কিন্তু চান্সেস থাকে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আবার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে পেশেন্টের, সেই সাথে সাথে তার একটা হার্ট ফেলিয়ারও হচ্ছে। এবং যেহেতু আমরা উইদিন 3 to 4 আওয়ার্সের মধ্যে তিনি চলে এসেছিলেন, আমরা ট্রিটমেন্ট করতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি, তো আমরা ইজিলি কিন্তু সেটাকে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করার আগেই আমরা কিন্তু পেশেন্টকে সাইনাস রিদমে ফিরিয়ে দিয়েছি। যদি হচ্ছে গিয়ে পেশেন্টের এই এএফটা মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা অনেক দিন ধরে বা অনেক সময় ধরে কন্টিনিউ করতো, তাহলে কিন্তু নানান রকম যে কমপ্লিকেশান, সেই কমপ্লিকেশানগুলো হতো। ব্লাড জমে যেত, সেই ব্লাড জমে গিয়ে ক্লট হতো, ক্লটগুলো হচ্ছে ছড়িয়ে যেত, যে কোনো জায়গায় গিয়ে মাথায় গেলে ব্রেন স্ট্রোক হতো, হার্টের আবার সার্কুলেশনে গেলে সেখানে আবার নতুন করে একটা ইনফার্ক্ট হতো, মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট হতো।
হতো এবং তার যে মানে কমপ্লিকেশানগুলোর সিকোয়েন্স একটার পর একটা হয়ে যেত এবং হার্ট ফেলিয়ারের জন্যই স্যাচুরেশন এতটা ফল করছিল। সেই স্যাচুরেশনও হচ্ছে কি যখনই আমরা সাইনাস রিদমে করতে পারলাম তখনই হচ্ছে কি আমাদের স্যাচুরেশনও কিন্তু ইমপ্রুভ করতে শুরু করলো। এবং তার আগে পেশেন্টকে আমরা অক্সিজেন এবং নেবুলাইজেশন দিয়ে রেখেছিলাম এবং সেই জন্য যেহেতু এখানে অক্সিজেন সাপোর্ট তিনি পেয়েই যাচ্ছিলেন। তো আমার আজকের এই ক্লাসের মেন উদ্দেশ্য যে হাইপারটেনসিভ পেশেন্ট তার কোনো রকমভাবে কোনো কমপ্লিকেশান কোনো প্রবলেম হলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা হসপিটালে যান এবং হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে দেখান, জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে আপনারা যান এবং নিশ্চয়ই আপনাদের পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো হয়ে উঠবে। আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকের আমি এই ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ।